কোনো ডাউট থাকে। সব বুঝে গেছে সবাই, দ্যাট ইজ ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা গতকাল আমি কিছু বায়োলজিক্যাল ডেটাবেসেস এর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি। অ্যাজ সাচ ওটা পড়ানোর কিছু নেই, এটা 4th সেমেস্টার বায়োইনফরমেটিক্স যারা তাদেরকে অবশ্যই হেল্প করবে, প্লাস তোমাদেরকেও হেল্প করবে, কারণ তোমাদেরও অনেকটা ডেটাবেস, বিশেষ করে প্রোটিওমিক্স অ্যান্ড জেনোমিক্স ডেটা অ্যানালিসিসের জন্য যে ডেটাবেসেস ইম্পর্টেন্ট, সেই ডেটাবেসগুলো নিয়ে কিন্তু অনেকটাই বলা আছে ওইখানে। তো আই হোপ যে তোমরা দেখেছো বা দেখবে যারা এখনো দেখে উঠতে পারোনি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, ওটা আমি আলাদা করে পড়াবো না, কিন্তু ইউ মাস্ট গো থ্রু ইট, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের ভবিষ্যতে এমএসসি এন্ট্রান্স ইত্যাদির জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সেই পার্সপেক্টিভ থেকেই তোমাদের এমএসসি এবং এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টেকনিক, এবং প্লাস আমরা আমাদের প্রোটিওমিক্সেও এই টেকনিকটা খুব বেশি মাত্রায় কাজে লাগে এবং তোমাদের সিলেবাসেও আছে, সেরকম একটা টেকনিক আজকে পড়তে চলেছি, দ্যাট ইজ মাস স্পেকট্রোমেট্রি। ওকে, আমাকে একটা জিনিস বলো, তোমাদের মাস স্পেকট্রোমেট্রির ব্যাপারে কি আইডিয়া আছে? হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট মাস স্পেকট্রোমেট্রি? কে বলবে, একটু বলো। দেখো, আমি লেকচার দেব, তোমরা শুনবে, ওইসব দিন তো আর নেই এখন, ওইভাবে পড়ানো এখন চলেও গেছে, এখন পুরোটাই ইন্টারঅ্যাকশনের বেসিসে হয়। আর তোমরা 6th সেমেস্টার, মানে তোমাদের লাস্ট সেমেস্টার, তো একটু ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ বলো, মাস স্পেকট্রোমেট্রিটা বলো। এই শুভঙ্কর জয়েন করলো না? না স্যার একটু ফোন করলাম, দুবারও ধরলো না ফোন। আচ্ছা, তাহলে এটাও হতে পারে যে জানে না। যাই হোক, যেটা আমি বলছিলাম যে হ্যাঁ বলো তাহলে, কি মাস স্পেকট্রোমেট্রিটা কি? মেইনলি যেটা দিয়েছে মাস মেজার করছে কোনো মলিকুলার। স্পেকট্রোস্কোপি আর স্পেকট্রোমেট্রি, এতদিন আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি পড়েছি, ঠিক আছে, ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি সবকিছু পড়েছি, কিন্তু ফার্স্ট টাইম আই সেড সামথিং যে মাস স্পেকট্রোমেট্রি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পেকট্রোস্কোপি অ্যান্ড স্পেকট্রোমেট্রি? কে বলবে আমায়? এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এই যে যারা এমএসসি। মেট্রি মানে তো মেজার করতে পারছি আমি। হ্যাঁ, মেট্রি মানে মেজার করতে পারছি, আর স্কোপি মানে স্কোপি মানে হচ্ছে স্টাডি করতে পারছি, ঠিক আছে। তাহলে বাকি ধরনের স্পেকট্রোস্কোপি যেগুলো আমরা পড়েছি, ইউভি ভিজিবল বলো, ইনফ্রারেড বলো, অ্যাটমিক এমিশন, অ্যাটমিক অ্যাবজর্পশন বলো, এগুলো মেইনলি কিন্তু কোয়ালিটেটিভ টেকনিক, যে একটা জিনিস আছে কি নেই এই ব্যাপারটাই এটা মেইনলি বলতে পারে, কিন্তু সেটার কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস লাইক মাস কত, হ্যাঁ, এবং যদি সেটাকে আমি ফ্র্যাগমেন্ট করতে পারি, ইন্ডিভিজুয়াল ফ্র্যাগমেন্টের মাস কত, এইগুলো যে মাপার যে ব্যাপারটা, আই রিপিট, মেজারমেন্টের যে অ্যাসপেক্টস গুলো, সেই অ্যাসপেক্টস গুলো কিন্তু আমরা মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে বলতে পারি। আচ্ছা, আমার গলাটা ক্লিয়ার আসছে তো? স্যার শুনতে পাচ্ছি। না, বলছি যে আমি কি হেডফোনটা চেঞ্জ করবো, হেডফোনটা অনেকদিন হয়ে গেছে, সেটার জন্যই ভাবছিলাম যে ইজ ইট স্টিল ক্লিয়ার অর শুড আই চেঞ্জ দ্য হেডফোন? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ফাইন, কারণ আমি তো নিজের গলা শুনতে পাচ্ছি না, হেড কিরকম আছে। ওকে, সো ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, ইয়া ঠিক আছে, ইন্টারনেট কানেকশন আনস্টেবল চলে গেছে। সো হোয়াট উই ক্যান ডু উইথ মাস স্পেকট্রোমেট্রি ইজ, একেবারে যদি একটা ফাংশন কেউ তোমাদের লিখতে বলে, সেটা হচ্ছে আমরা মাস অফ এনি কম্পাউন্ড, এনি কাইন্ড অফ প্রোটিন হতে পারে, কোনো স্মল মলিকিউল হতে পারে, কোনো অর্গানিক মলিকিউল হতে পারে, আমরা অত্যন্ত অ্যাকিউরেসির সাথে মেজার করতে পারি। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে
What are the techniques of determining the three-dimensional experimental techniques of determining the three-dimensional structure? Suparna, experimental technique কি কি আছে three-dimensional structure প্রোটিনের ডিটারমাইন করার? স্যার এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, হ্যাঁ, এক্স-রে ক্রিস্টালোগ্রাফি আর প্রোটিনের বললেন? হ্যাঁ প্রোটিনেরই বললাম। আর কে বলবে? যে কেউ উত্তর দাও। এনএমআর আছে। এনএমআর আছে, আর কে আছে? আরেকটা টেকনিক বলেছিলাম ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি। ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি। ফাইন, তাহলে এই যে তিনটে টেকনিক, হ্যাঁ, এক্স-রে, এনএমআর, ক্রায়ো ইলেকট্রন, এই টেকনিক গুলো করার জন্য তোমাদের কি মনে হয় যে প্রোটিনটা কত অ্যামাউন্টে লাগে? এক্সাক্ট অ্যামাউন্ট জানতে চাইছি না, বাট ইউ নিড কোয়াইট আ লট অফ প্রোটিন। একটা বায়োলজিক্যাল সিস্টেমের থেকে তুমি অতটা প্রোটিন কিন্তু পাবে না, ওকে, আনলেস তোমরা স্যালাইভারি অ্যামাইলেজ অ্যাক্টিভিটি মেজার করেছো কখনো? হ্যাঁ স্যার। স্যালাইভা তোমরা তো থুতু নিয়েছো, সেখানে তোমরা যেরকম ভাবে স্যালাইভারি অ্যামাইলেজ অ্যাক্টিভিটি মেজার করো, ও ছাড়া আর কোথাও অত প্রোটিন পাওয়া যায় না। ঠিক আছে, আমি তো তোমাদের স্যালাইভারি অ্যামাইলেজের পরিমাণ দেখে অবাক হয়ে যাই। রিকম্বিনেন্ট প্রোটিনও অত তৈরি হয় না। তুমি যদি কোনো প্রোটিনকে খুব হাই কপি নাম্বার রিকম্বিনেন্ট ভেক্টরে দিয়ে সেটাকে কোনো রিকম্বিনেন্ট দারুণ একটা রিকম্বিনেন্ট হোস্টে প্রডিউস করো, তাহলেও অত প্রোটিন তৈরি হবে না তোমাদের স্যালাইভাতে যত স্যালাইভারি অ্যামাইলেজ থাকে। মানে ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস ডিউ টু দ্য ফল্টি এক্সপেরিমেন্টাল টেকনিক। হ্যাঁ, যে এত বেশি পাওয়া যায়, ওটা কখনোই পাওয়া সম্ভব না। সো দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু এমফাসাইজ ইজ যে একটা বায়োলজিক্যাল সিস্টেমের থেকে ইউ ডোন্ট গেট দ্যাট মাচ অফ প্রোটিন। ফর এক্সাম্পল, আমার একটা এক্স-রে ক্রিস্টাল পাওয়ার জন্য ইন জেনারেল আমি বলছি, খুব কম করে হলেও 10 mg per ml প্রোটিন দরকার, 10 mg per ml প্রোটিন দরকার। ইটস ইম্পসিবল, ইটস অলমোস্ট ইম্পসিবল যে কোনো একটা বায়োলজিক্যাল সিস্টেমের থেকে তুমি এক্সট্রাক্ট করে 10 mg per ml প্রোটিন পেন। তো এই মতো অবস্থায় কি করণীয়? হ্যাঁ, এই মতো অবস্থায় কিন্তু এই টেকনিক্স গুলো এমএস, যেটা কিন্তু ন্যানোগ্রাম ইভেন পিকোগ্রাম লেভেলের প্রোটিনে কিন্তু খুব ভালো কাজ করে। am I ক্লিয়ার? এই যে এমএস ব্যাপারটা, মাস স্পেকট্রোমেট্রির যে ব্যাপারটা, এটা ন্যানোগ্রাম থেকে পিকোগ্রাম লেভেলের প্রোটিনে কিন্তু খুব ভালো কাজ করে। ওকে, so it's a very sensitive technique. Mass spectrometry is a very sensitive technique. Similarly, তুমি যে স্পেকট্রোস্কোপি গুলো করো, ঠিক আছে, যেমনি ইউভি, আইআর, এগুলোও কিন্তু ওই ন্যানোগ্রাম থেকে পিকোগ্রাম লেভেলে খুব ভালো কাজ করে। তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, প্রোটিওমিক অ্যানালিসিস আমি যখন করছি, আমি খুব মাইনিউট অ্যামাউন্টে প্রোটিন পাচ্ছি, আমি কিন্তু খুব বেশি প্রোটিন পাচ্ছি না। হ্যাঁ, এবার তুমি সেটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার যখন ডিটারমাইন করতে চাইবে, তখন কিভাবে করবে সেটা তো আমরা জানলাম, কিন্তু তখন প্রোটিনের অ্যামাউন্টটা কিভাবে বাড়ানো হবে কে বলবে আমায়? কখনো নেটিভ সোর্স থেকে প্রোটিন নিয়ে আজ অব্দি এক্স-রে কিংবা এনএমআর স্ট্রাকচার পাওয়া গেছে? ক্রিস্টাল করতে হবে। হ্যাঁ, কি বলছে? ফার্স্ট এটা ক্রিস্টালাইজ করতে হবে। আরে ক্রিস্টালাইজ তো করতে হবে, কিন্তু তুমি কি একটা নেটিভ সোর্স থেকে যে প্রোটিনটা পাবে সেটাকে কি তুমি ক্রিস্টালাইজ করতে পারবে? আজ অব্দি অ্যামাউন্টটা বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? সেটাই জিজ্ঞেস করছি, কিভাবে বাড়াবে? আজ অব্দি পৃথিবীতে কোনো একটা উদাহরণ এরকম আছে যে নেটিভ প্রোটিন সোর্স থেকে প্রোটিন পিউরিফাই করে সেটাকে ক্রিস্টালাইজ করা হয়েছে? এই যে এত লাখের ওপর স্ট্রাকচার পৃথিবীতে ডিপোজিট আছে, কোন একটার এরকম উদাহরণ আছে যেখানে নেটিভ একটা সোর্স থেকে প্রোটিনকে পিউরিফাই করা হয়ে তুমি যেটা বললে যে সেটাকে কনসেন্ট্রেট করা হয়েছে, কথাটা আমরা যেটা বলি যে অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে মানে কনসেন্ট্রেট করা হয়েছে, নিয়ে সেটাকে ক্রিস্টালাইজ করা হয়েছে, এরকম আছে কোনো উদাহরণ?
ওভাবে কখনো করা যায় না। তাহলে কিভাবে করতে হয়? রিকম্বিনেন্টলি প্রোটিনটাকে প্রডিউস করে। ভেরি গুড। প্রোটিনটাকে রিকম্বিনেন্টলি প্রডিউস করতে হবে। দেখো এইটাই হচ্ছে ডিফারেন্স, বাকিরা বলতে পারছো না বা অনেকেই অনেক কিছু জানতো না, বিকজ আমরা পুরোপুরি অনলাইন পড়াশোনা করছি, যেটা হয় না। মানে একটা মাস স্পেকট্রোমেট্রি আমি বোর্ডে যদি এঁকে না বোঝাতে পারি, কিংবা পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং, ডিনোভো সিকোয়েন্সিং, ইটস ভেরি ডিফিকাল্ট। এইরকম একটা কম্পিউটার স্ক্রিনে আমি দেখতেও পাচ্ছি না কে কি করছে। হ্যাঁ, হয়তো শুভঙ্কর এখন ঘুমোচ্ছে, ওদিকে ইয়েটা চালানো, ফোনটা চালানো, এই অবস্থায় পড়ানো খুব ডিফিকাল্ট এইসব জিনিসগুলো। তাহলে এই যে ব্যাপারটা, তোমরা জানো যে তামান্না প্রেসিডেন্সিতেও ফার্স্ট হয়েছে আমার গিয়ে। কারণ হচ্ছে যে ওর একটা বেস ওদের কিন্তু খুব ভালো তৈরি হয়েছে, যেহেতু ওরা পুরোপুরি অফলাইন স্টুডেন্ট ছিল, আর তোমরা প্রায় পুরোপুরি অনলাইন স্টুডেন্ট হয়ে গেলে, এটাই সমস্যা। যাই হোক, সে নিয়ে এখন আমাদের তো আলোচনা করে লাভ নেই। তাহলে রিকম্বিনেন্ট, ওকে, আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে প্রোটিওমিক্স এর একটা খুব বড় টুল হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা দুটো কারণে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি লাগে প্রোটিন স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য। আর তোমরা যখন জেনোমিক্স এর ডেফিনেশন করবে, ওটাও কিন্তু সেম। আলটিমেটলি জেনোমিক্স এর উত্তর হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ আ প্রোটিন ডিটারমাইন করা, এবং সেটার ফাংশনাল কোরিলেশনটা খুঁজে বার করা উইথ দ্য ফাংশনালিটি অফ দ্য প্রোটিন। আবার আমি রিপিট করছি, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ আ প্রোটিন ডিটারমাইন করা, এবং সেটার ফাংশনাল কোরিলেশনটা খুঁজে বার করা উইথ দ্য ফাংশনালিটি অফ আ প্রোটিন। জেনোমিক্স প্রোটিওমিক্স দুটোরই এইটাই হচ্ছে উদ্দেশ্য। টু সাম এক্সটেন্ট ট্রান্সক্রিপ্টোমিক্স এরও এটাই উদ্দেশ্য। এনিওয়ে, দেখো ব্যাপারটা হচ্ছে যে কেন কেন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ আ প্রোটিন এটা আবিষ্কার করাটা এত ইম্পর্টেন্ট হলো কেন? ক্যান ইউ পিপল টেল মি, এটা আবিষ্কার করাটা এত ইম্পর্টেন্ট হলো কেন? স্যার প্রোটিনের আগে যদি ড্রাগ ডিজাইন করতে হয় তো স্ট্রাকচারটা তো জানতে হবে। ভেরি গুড, ভেরি গুড আনসার। আমি একটা কথা বলি, এটা আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা। তখন আমি আইআইএসসি ব্যাঙ্গালোরে রিসার্চ করি, তো ওখানের একজন খুব বড় প্রফেসর, ভবিষ্যতে শান্তিস্বরূপ ভট্টাচার্য পুরস্কারও পেয়েছেন, রাম রাজশেখরন। তিনি একটা কথা বলেছিলেন আমাকে, মানে আমাদেরকে একটা লেকচারের সময়, দিস জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, proteomics and metabolomics, this genomics, transcriptomics, proteomics and metabolomics, all these seem comics to me. Comics, সুপর্ণা, কমিক্স মানে কি? কমিক্স তো মানে যে গল্পগুলো হয় যেগুলো ইমেজ দিয়ে থাকে আর কি, ইমেজের মজার দ্বারা মজার বোঝা যায়। গল্পের বই, তাই তো? মজার গল্পের বই, ঠিক আছে। উনি বলেছিলেন জেনোমিক্স, প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স এন্ড মেটাবোলোমিক্স all seems comics to me because they do not have any practical application. This was back in 2009, আমি সবে এমএসসি কমপ্লিট করে পিএইচডি করতে ঢুকেছি তখন, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু 2009-এ একদমই তাই ছিল, যে এই সাবজেক্ট গুলো তখন সবে সবে স্টার্ট হচ্ছে, এবং এইগুলোর কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ইউটিলিটি সেভাবে ছিল না। এটা সবাই হাসাহাসি করতো, আরে জিনোমটা সিকোয়েন্স করে নিলাম, পিএইচডি হয়ে গেল। আরে তার মধ্যে 2-4টে প্রোটিন একটু কি কি সেই জিনোম এনকোড করছে দেখে নিলাম, পিএইচডি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারগুলো ঘটছে, পিএইচডি হয়ে যাওয়ার ব্যাপার সবকিছুতে, দিস ওয়াজ আনকল্ড ফর, মানে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি? তারপরে দেখা গেল যে জেনোমিক্স, প্রোটিওমিক্স এন্ড টু সাম এক্সটেন্ট ট্রান্সক্রিপ্টোমিক্স, এটার পুরো ফোকাসটাই শিফট করে গেল প্রোটিন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এবং সেটাকে ম্যানিপুলেট করা টু রেগুলেট দ্য ফাংশন অফ দ্য প্রোটিন, ঠিক আছে। ডিটারমাইন দ্য প্রোটিন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এবং সেটাকে ম্যানিপুলেট করা টু রেগুলেট দ্য ফাংশন অফ দ্য প্রোটিন। কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে বলুন এই ব্যাপারটা। স্যার আরেকবার বলুন, বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে ইন ইটস ইনসেপশন, মানে যখন শুরু হয়েছিল তখন জেনোমিক্স, প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, ওই যে বললেন না যে এটা হলো কমিক্স, তার কারণ হচ্ছে এগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি ভীষণ কম ছিল।
লোকে একটা জিনোম সিকোয়েন্সিং এর পার্ট হচ্ছে, সেটাকে ছাপাচ্ছে, পিএইচডি করে ফেলছে। লোকে সেই পার্টিকুলার অর্গানিজমস এর প্রোটিওমের কিছু প্রোটিনের ব্যাপারে আইডেন্টিফাই করছে, ছাপাচ্ছে, পিএইচডি করে ফেলছে। বাট হোয়াট আর দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন? সায়েন্স তো এখন তো ফান্ডিং তুমি পাবেই না যদি তোমার কাজের কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না থাকে। হ্যাঁ, তুমি যদি এইটুকু একটা জিনিস বলো যে না, আমি যে আমার রান্নাঘরে যে তরকারির খোসা আছে সেই দিক দিয়ে আমি জৈব সার বানিয়ে দেবো, তাতেও তোমাকে ফান্ডিং দেবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি বলো আমি মাইক্রো অ্যারে করে 5টা ডিজিজের মধ্যে কোরিলেশন খুঁজবো, তাতে তোমাকে কেউ ফান্ডিং দেবে না। বলবে যে ডিজিজটা সারাতে পারবে, তাহলে ফান্ডিং আছে। অসুখটা কি সারাতে পারবে, অসুখটার এগেনস্টে কোনো ড্রাগ বানিয়ে দিতে পারবে, তাহলে ফান্ডিং আছে। ওই কোরিলেশনের কনসেপ্ট চলে গেছে। এখন ইন্ডিয়া তো এমনি গরিব দেশ, পৃথিবীর অত্যন্ত বড় লোক দেশেও ওই টাকা নেই যে ভুলভাল জিনিসের জন্য তারা কিন্তু ফান্ডিং দিতে পারবে। ওইসব রিসার্চ এক সময় হতো, এখন আর নেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গে মৎস্য চাষ ও তাতে রবীন্দ্রনাথের অবদান, ফাইন, না জাস্ট আমি কোনো রিসার্চকে ছোট করছি না। বাট এখন টাকা নেই, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের চিকিৎসার ফেসিলিটি নেই। এখন তুমি কিছু ফ্যান্সি রিসার্চ করবে, এটা তোমরা যেহেতু ভবিষ্যতে করতে চলেছো তাই জন্য আমি বলছি, তাহলে এই ফ্যান্সি রিসার্চের জন্য এখন আর কোনো ফান্ডিং নেই, তোমাকে অ্যাপ্লিকেশন বেস করতে হবে। তো প্রোটিওমিক্স, জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স রিসার্চের এটা সমস্যা হচ্ছিল যে এগুলোর আলটিমেটলি অ্যাপ্লিকেশন, যে কোয়েশ্চেনটা তোমরা যদি এখন ভাবো যে স্যার ঘাট বকছেন, তবুও এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ দিস ইজ দ্য কোয়েশ্চেন ইউ আর শিওরলি গোয়িং টু গেট ইন ইউর ফাইনাল ইউনিভার্সিটি এক্সামিনেশন, যে প্রত্যেকটার অ্যাপ্লিকেশনটা ওপর ব্যাপারে। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে, এবং করবোই, স্ট্রাকচারাল প্রোটিওমিক্স এর অ্যাপ্লিকেশন কি, ফাংশনাল জেনোমিক্স এর অ্যাপ্লিকেশন কি, স্পেসিফিক ভাবে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন গুলো। সবার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এক সময় অ্যাপ্লিকেশন ছিল না বলেই এই টেকনিক গুলোকে, কিন্তু প্রায় এই টেকনিক গুলোকে নিয়ে সবাই মজা করতো। তারপরে দেখা গেল যে না, আমার আলটিমেট উদ্দেশ্যটা হবে প্রোটিনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা জানা, এবং সেটাকে প্রোটিনের ফাংশনের সাথে কোরিলেট করা, এবং এই স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপের ওপর বেস করে প্রোটিনটাকে এমন ভাবে ম্যানিপুলেট করা স্ট্রাকচারালি যাতে আমি সেটার ফাংশনটাকে রেগুলেট করতে পারি। স্ট্রাকচার জানা, ফাংশনের সঙ্গে কোরিলেট করা, স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপটাকে আমি এমন ভাবে ম্যানিপুলেট করতে পারি যাতে আমি সেটার এক্সাক্ট ফাংশনটাকে রেগুলেট করতে পারি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কারুর কোনো ডাউট হ্যাঁ স্যার। থাকলে বলো। তাহলে এইবারে পুরোপুরি স্ট্রাকচারাল প্রোটিওমিক্স এর উপর ফোকাসটা চলে গেল। ওয়ান্স দ্য ফোকাস শিফটেড টু দ্য স্ট্রাকচারাল প্রোটিওমিক্স, তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো যে প্রোটিনের 3D স্ট্রাকচার আর কি ডিটারমাইন করা। দেখবে এখন প্রত্যেক ইনস্টিটিউটে দিস আর ভেরি কস্টলি টেকনিক্স লাইক এক্স-রে ডিফ্র্যাকশন, এনএমআর। এখন প্রত্যেক রিসার্চ ইনস্টিটিউটে কিন্তু ইভেন 2-3 জন করে ফ্যাকাল্টি এমন পাওয়া যায় যারা এই এক্স-রে ডিফ্র্যাকশন, এনএমআর এর উপর কাজ করছে। ওয়াই? বিকজ এইগুলো হচ্ছে গিয়ে এখন প্রেজেন্ট ডেতে সব থেকে ইম্পর্টেন্ট টেকনিক। বিকজ আজ অব্দি যদি আমরা নোবেল প্রাইজের নিরিখে বিচার করতে যাই, তাহলে এক্স-রে ডিফ্র্যাকশনের জন্য যত নোবেল প্রাইজ হয়েছে, ক্রিস্টালোগ্রাফাররা যত নোবেল প্রাইজ পেয়েছে, এত নোবেল প্রাইজ কিন্তু অন্য কোনো ফিল্ডে কেউ পায়নি। ওকে, বাট দ্য প্রবলেম ইজ যে ফর ক্রিস্টালাইজেশন অফ এনি প্রোটিন দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দিস টু থিংস? এই সায়ন বিশ্বাস ছাড়া অন্য কেউ বলো। তো প্রোটিনটা থেকে তাহলে কনসেন্ট্রেশন বাড়াতে হবে, কনসেন্ট্রেশন হাই লাগবে, আর আর ক্রিস্টাল করার যে সলিউশনটা সেটা ঠিকঠাক নিতে হবে যাতে প্রোটিনটার স্ট্রাকচার যাতে চেঞ্জ না হয় বা সেইটা তো একেবারে ভগবান ভরসা। রোজ একটা করে রোজ 96টা করে সলিউশন দিয়ে বসাবে, আর একবার ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে আসবে, ঠাকুর যেন ক্রিস্টাল আসে। আমরা ওইভাবেই করতাম। আরেকটা কি ইম্পর্টেন্ট ফিচার প্রোটিনটার, আরেকটা কি প্রপার্টি হতে হবে কেউ জানে না? সায়ন বিশ্বাস? নেটিভ স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, ওটা আমাকে দেখতে হবে। ওটা তো থাকবে না। প্রথম কথা হচ্ছে তুমি রিকম্বিনেন্ট প্রোটিনের করছো,
রিকম্বিনেন্ট প্রোটিনের ফোল্ডিং কখনো একটা নেটিভ প্রোটিনের মধ্যে হবে না। ধরো আমার একটা প্রোটিন, আমি যদি সিডিএনএ থেকে সেটাকে এক্সপ্রেস করাই একটা ইকোলাই এর মধ্যে, আমার সেলের মধ্যে যে স্যাপেরন গুলো আছে একটা ইউক্যারিওটিক সেলে, সেই স্যাপেরন গুলো ওটাকে যেভাবে ফোল্ড করে দিতে পারছে, ইকোলাই এর মধ্যে যদিও প্রাইমারি স্ট্রাকচারেই ওর পুরো ফোল্ডিং ইনফরমেশন আছে, আবার রিপিট করছি, যদিও প্রাইমারি স্ট্রাকচারেই পুরো ফোল্ডিং ইনফরমেশন আছে, স্টিল এই দুটো ফোল্ডিং কখনো সেম হতে পারবে না, এটা ইম্পসিবল একটা কথা। কারণ ওখানে সেই স্যাপেরনসই নেই, সেই এনভায়রনমেন্টই নেই, যে আজ ওর কোনো কগনেট বাইন্ডিং পার্টনারও নেই যে ওর ফোল্ডিংটা পারফেক্ট হবে, যতটা পারফেক্ট আমার বডির মধ্যে হবে। বাট ইউজুয়ালি তো আমার বডির প্রোটিন ইকোলাই এর জন্য প্রেফারেবল না, আমি যদি সিডিএনএ থেকে এক্সপ্রেস করাই। ওকে, এনিওয়ে, আমাকে এই জিনিসটা বলো যে না, দিস ইজ নট দ্য প্রপার্টি। আরেকটা প্রপার্টি হতে হয় এক্সপ্রেস ক্রিস্টাল পাওয়ার জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট, হাই কনসেন্ট্রেশন অ্যান্ড হাই দাস পোলারিটি বা ওরকম কিছু, পোলারিটি মানে 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 আয়ন কনসেন্ট্রেশন বা কিছু এরকম না। শায়ন দাস বলতে পারবে দুটো প্রাইমারি প্রিরিকুইজিট? হ্যাঁ, ফ্রি এনার্জি কম হতে হবে এরকম কিছুটা ব্যাপার ছিল। ওই সব তো অনেক ডিফিকাল্ট জিনিসে তুমি চলে যাচ্ছ। দেখো, ফ্রি এনার্জি কম হতে হবে, ফ্রি এনার্জি কম মানে কি? তোমার বেসিক্যালি ফ্রি এনার্জি কখন কমে তুমি আমাকে বলো। রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হলে নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, তখন নেগেটিভ ফ্রি এনার্জি হয়। এবার নেগেটিভ ফ্রি এনার্জি মানে কিন্তু পজিটিভ এন্ট্রপি। কোনো প্রোটিনের যদি এন্ট্রপি পজিটিভ হয় তার কিন্তু ক্রিস্টাল পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। বাট ক্রিস্টালাইজেশন প্রসেসটা শুরু হওয়ার জন্য, মানে নিউক্লিয়েশন হওয়ার জন্য, যে কোনো ক্রিস্টালাইজেশন তো নিউক্লিয়েশন থেকে শুরু হয়, আমার একটা হাই এন্ট্রপি লাগে। তো ইনিশিয়াল স্টেজে হাই এন্ট্রপি, তারপরে আস্তে আস্তে এন্ট্রপি যাতে লো হয়ে যায়, এটাই হচ্ছে ক্রিস্টালাইজেশনের বেসিক কনসেপ্ট। কিন্তু তোমরা বড় কমপ্লেক্স করে ভাবছো। We need 99.9% purity in the protein. কারণ এই পিওরিটি কথাটা মাথায় এলো না, তোমার প্রোটিনে যদি প্রচুর ইম্পিউরিটি থেকে যায় সেটা কখনো ক্রিস্টালাইজ হবে? কখনো হবে না। আমাকে মিনিমাম 99.9% পিওরিটি থাকতে হবে। আর যদি ইম্পিউরিটি থেকে যায় তাহলে আমি কার ক্রিস্টাল পাচ্ছি? প্রোটিনটার পাচ্ছি, না ইম্পিউরিটিটার পাচ্ছি, না প্রোটিন আর ইম্পিউরিটিটার সংযুক্ত ভাবে পাচ্ছি? যদি আমি সংযুক্ত ভাবে পাই তাহলে সেই স্ট্রাকচারটা সলভ করে আমার কোনো লাভ নেই। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, নেক্সট একটা কথা বলি, তোমরা কি মাস স্পেকট্রোমেট্রি কখনো পড়েছো? না দিস ইজ ইয়োর ফার্স্ট ক্লাস? এর আগে কখনো পড়েছো মাস স্পেকট্রোমেট্রি? হ্যাঁ, সেরকম ভাবে পড়িনি, সে ছিল সিলেবাসে হালকা ভাবে। কবে সিলেবাসে ছিল? কবে কবে ছিল? কে পড়িয়েছে? ওই যে ওইগুলো ছিল না, এই যে আপনার স্পেকট্রোমেট্রি, ওই টপিক গুলোতেই ছিল। আমি পড়িয়েছি বা দেবযানী ম্যাম পড়িয়েছে নাকি? না না না, হয়নি, কভার হয়নি আমাদের। আমার টপিক ছিল, কভার হয়নি? আপনার না স্যার, আপনার না। আচ্ছা, যাই হোক, বাদ দাও, জারি ছিল, হয়নি। এবারে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে একটু বেসিক ডিজাইনটা বুঝে নিই। হ্যাঁ, আমরা ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি, পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং, ডিনোভো সিকোয়েন্সিং এর আগে আমাদের একটু বেসিক ডিজাইনটা বুঝতে হবে। এবং বেসিক ডিজাইনের থেকেও আমরা খুব একটা এই মাস স্পেকট্রোমেট্রি টেকনিকটা পড়ার ব্যাপারে ইন্টারেস্টেড নয়, আমরা এটার অ্যাপ্লিকেশন যে কিভাবে আমি করব, রেজাল্টটা কি পাচ্ছি এবং সেখান থেকে আমি কিভাবে ডেটা অ্যানালিসিস করব সেটার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড। কিন্তু স্টিল একটু বেসিক ডিজাইনটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে প্রথমে একটা ইনলেট, মানে যেখান থেকে তুমি স্যাম্পল ঢোকাচ্ছ, তারপরে হচ্ছে যে তোমার স্যাম্পল সোর্স। স্যাম্পল সোর্স মানে এইখানে বেসিক্যালি যেটা হয় যে আয়োনাইজেশন, স্যাম্পলটার আয়োনাইজেশন হবে, প্রোটিনটার আয়োনাইজেশন। তার জন্য অনেক ধরনের রয়েছে আর কি প্রসেস। মেইনলি দুটো প্রসেস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে ইএসআই, ইলেকট্রন স্প্রে আয়োনাইজেশন,
দেখো এইগুলো আমি যদি কারোর মনে হয় যে আমি পড়বো, এগুলো পুরো স্লাইডে বিশাল ডিটেলসে দেয়া আছে, তোমরা আরামসে বসে বসে পড়ো। ঠিক আছে, ইলেকট্রন স্প্রে আয়নাইজেশন কি, মল্ডি কি, সব ডিটেলসে দেয়া আছে। অ্যান্ড দিজ আর দ্য বেস্ট স্লাইডস অফ মাস স্পেকট্রোমেট্রি। পি জয়শঙ্করের নিজের স্লাইড সেগুলো। ঠিক আছে, তো প্রথম যেটা হচ্ছে যে ইলেকট্রন স্প্রে আয়নাইজেশন, মানে আমি এই যে সোর্স, এটা আর কিছুই না, আমি প্রোটিন স্যাম্পলটাকে আর কি এখানে আয়নাইজ করছি। আরেকটা হচ্ছে মল্ডিং। মল্ডির ব্যাপারে তোমরা শুনেছো, কেউ মল্ডির ফুল ফর্ম বলতে পারবে? ইএসআই ইলেকট্রন স্প্রে আয়নাইজেশন, মল্ডির ফুল ফর্ম বলতে পারবে? খুবই দুঃখের, এন্ট্রান্সে গিয়ে কিন্তু সবাই বিশাল প্রবলেমে পড়বে এমএসসি করতে গিয়ে। এখানে মার্কসটা ম্যাটার করে না, সেটা এবারেও সবাই 9 সিজিপিএ পেয়ে যাবে, তাতে কি হয়। যাই হোক, মল্ডি হচ্ছে ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিসঅপশন আয়নাইজেশন। ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিসঅপশন আয়নাইজেশন সব আছে স্লাইডে ডিটেলস, ওই নিয়ে চিন্তার কিছু নেই। আমি জাস্ট বলছি যে দুটো টেকনিক, ঠিক আছে, দুটো টেকনিক, যে টেকনিকের সাহায্যে এখানে কি হচ্ছে যে তোমার প্রোটিনটাকে আয়োনাইজ করা হচ্ছে। এবার এখানে কেউ আছে যে প্রোটিনটাকে আয়োনাইজ করা হচ্ছে কথাটার মানে বুঝতে পারছে না? কোন জিনিসকে আয়োনাইজ করার মানে কি আমরা সবাই জানি, এটা আমরা এখন ক্লাস 9-10 থেকে পড়া শুরু করি, ইটস নট অ্যান ইস্যু। ওকে, এই আয়ন গুলো এবারে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন আয়ন গুলো কি হবে? এটাও কেউ জানেন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে? আয়নগুলো শর্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে যদি নেগেটিভলি চার্জ আয়ন থাকে পজিটিভ ডিরেকশনে যাবে, যদি পজিটিভলি চার্জ আয়ন থাকে নেগেটিভ ডিরেকশনে যাবে। এই নিয়ে কারোর ডাউট আছে? নিশ্চয়ই নেই। ঠিক আছে, তারপরে ও যেটা বললো আয়নগুলো শর্ট হয়ে যাবে। শর্টটা কিসের বেসিসে হয় আমি তোমাদের বলছি। এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, মাথায় ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে মাস বাই চার্জ রেশিও, M/Z রেশিও। মাস বাই চার্জ রেশিও, M/Z রেশিও। তাহলে এখানে আয়োনাইজেশন হলো, এখানে সর্টিং হচ্ছে কিসের উপর বেস করে? মাস বাই চার্জ রেশিও। আয়োনাইজেশনের দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস বললাম, একটা হচ্ছে ইএসআই ইলেকট্রন স্প্রে আয়োনাইজেশন, আর একটা হচ্ছে মল্ডি ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিসঅপশন আয়োনাইজেশন। সর্টিং এর যে ব্যাপারটা হচ্ছে, এই সর্টিংটা দুভাবে হয়, একটা হচ্ছে কোয়াড্রুপেলের সাহায্যে হয়, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে তোমার টাইম অফ ফ্লাইট, মানে রাদার এই কথাটা আমি খুব ঠিক বলছি না, বিকজ এই যে ডিটেকশনটা রাদার, মানে সর্টিংটা তো যেটা হচ্ছে সেটা তো তোমার ওই ইলেকট্রিক ফিল্ডের উপরই হচ্ছে। টাইম অফ ফ্লাইট উই ইউজ ইট অ্যাজ আ মিনস অফ সর্টিং অ্যান্ড ডিটেকশন। মানে আমি তোমাদের এক্সপ্লেন করছি, তার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ইলেকট্রন স্প্রে আয়োনাইজেশন, পুরো টেকনিকটা ভালো করে বোঝানো আছে, হ্যাঁ। আর মল্ডিটাও আমি তোমাদের দেখিয়ে দিই, যারা পড়তে চাও পড়ে নেবে। এই যে ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিসঅপশন আয়োনাইজেশন কিভাবে করা হয় পুরো বলা আছে, তো ইটস নট আ প্রবলেম। মানে এখানে টাইম অফ ফ্লাইট, মাস অ্যানালাইজারের কথাও বলা আছে, কোয়াড্রুপল মাস অ্যানালাইজারের কথাও বলা আছে। যাদের মনে হবে পড়ে নেবে, আবার বলছি কোনো অসুবিধা নেই। দূর বাবা, এই শুরু করলাম রানিং আউট অফ টাইম, এটা একটু ভালো করে বোঝাই। হ্যাঁ, ঠিক আছে। এইবারে এই যে অ্যানালাইজার, এটা দুভাবে হয়, একটা হচ্ছে কোয়াড্রুপল, একটা হচ্ছে যে টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, এই ব্যাপারটা কি হচ্ছে যে জাস্ট এইটুকু আমাকে বুঝে নাও, যে খুব ডিটেলসে না গিয়ে, যে ধরো মাস বাই চার্জ রেশিও একটা আছে, ঠিক আছে। তো there is a unit charge, for example, for 20 Dalton
and there is a unit charge for 30 ডাল্টন। এবার ইলেকট্রিক ফিল্ড দুটোর জন্যই কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে কোনটা আগে মুভ করবে? যেটা 30 ডাল্টন সেটা আগে মুভ করবে, না যেটা 20 ডাল্টন সেটা আগে মুভ করবে? 20 ডাল্টনটা। 20 ডাল্টনটা আগে মুভ করবে, রাইট? সো দিস ইজ দ্য টাইম অফ ফ্লাইট, মানে কতক্ষণ সময় লাগছে ওটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে। and now iron is detected by a standard detector, তারপরে ডেটা সিস্টেম দিয়ে পুরো জিনিসটাকে প্রসেস করা হচ্ছে যে কতগুলো আয়ন ডিটেক্ট হলো পার ইউনিট টাইম, এন্ড কোন আয়নটা আগে ডিটেক্ট হলো কোন আয়নটা পরে ডিটেক্ট হলো। তাহলে মাস বাই চার্জ যে রেশিওটা, এই যে এইখানে যদি আমরা দেখি, এটা একটা স্মল মলিকিউলের জন্য, ঠিক আছে, এটা একটা স্মল মলিকিউলের জন্য যেটা আমরা দেখছি, এই যে ওয়াই অ্যাক্সিসটা এটা হচ্ছে এম বাই জেড বা মাস বাই চার্জ রেশিও, আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা হচ্ছে এম বাই জেড বা মাস বাই চার্জ রেশিও, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ইন্টেন্সিটিটা। মানে you may have more than one ions, and that is one of the reasons you are doing this technique, because this is a very sensitive technique. তোমার যদি কোনো স্যাম্পলে, আমি প্রোটিনেও এক্ষুনি দেখাচ্ছি, কোনো ইম্পিউরিটি থাকে বা কোনো প্রোটিনটা টুকরো হয়ে গেছে, কোনো ফ্র্যাগমেন্ট থাকে, এখানে কিন্তু সেই জিনিসটাও ডিটেক্টেড হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে ক্লোরিডাজন বলে একটা জিনিস, তার একটা পিক পাওয়া গেছে উইথ 100% ইন্টেন্সিটি, তার একটা ছোট পিকও পাওয়া যাচ্ছে, মেবি এটার কোনো একটা মডিফাইড ফর্ম। সো ইটস নট ভেরি পিওর, কারণ এর একটা ছোট পিকও আছে। এখানে দেখো 3টে পিক দেখা যাচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস উই ইউজ দিস টেকনিক, যে কোনো ইম্পিউরিটি কোনো মাইনার অ্যামাউন্টে থাকলেও কিন্তু আমরা মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে সেটাকে ধরতে পারি। লেটস সি ফর দিস থিং। So is this a protein? No, this is not a protein. এত কম ডালটন তো কোনো প্রোটিনের মলিকুলার ওয়েট হবে না। দিস ইজ আ প্রোটিন, ঠিক আছে। হর্স হার্ট মায়োগ্লোবিন, এইখানে একটা জিনিস দেখো, দিস ইজ দ্য এম বাই জেড রেশিও, ঠিক আছে। তো এইখানে 100% ইন্টেন্সিটি, কিন্তু দেখো কতগুলো ইয়ে রয়েছে, ইম্পিউরিটি রয়েছে। হর্স হার্ট মায়োগ্লোবিনের একটা পিক আমি পাচ্ছি, সেটা হচ্ছে কত, 16953 ডাল্টন, মানে 16.9 কিলো ডাল্টন। এবং এই যে মলিকিউলার ওয়েটটা আমি পাচ্ছি না, দিস ইজ হাইলি অ্যাকিউরেট। তোমরা ভাবতেও পারবে না যে কত অ্যাকিউরেটলি এই মলিকিউলার ওয়েটটা মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে ডিটারমাইন করা যায়। কিভাবে করা যায়? আমি প্রোটিনটাকে আয়নাইজ করলাম বাই ইএসআই অর বাই মলডি, তারপর সেটাকে কোয়াড্রুপল এর থ্রু দিয়ে পাস করানো হলো, মানে 4টে ডান্ডা উইথ ইলেকট্রিক ফিল্ড তার মাঝখান দিয়ে, বা সিম্পল ইলেকট্রিক ফিল্ডে দিয়ে সেটা টাইম অফ ফ্লাইট দেখা হলো। যদি চার্জটা কনস্ট্যান্ট থাকে, তাহলে যেটার মাস বেশি তো সেটা ফ্লাই করতে একটু বেশি সময় লাগবে, যেটার মাস কম সেটা ফ্লাই করতে একটু কম সময় লাগবে, তাই তো। এইখানে আমরা যদি সিম্পল একটা ইয়ে দেখি, টাইম অফ ফ্লাইট, ঠিক আছে, এইখানে থেকে তোমরা দেখতে পারবে এই যে টাইমটা, ইট ইজ আ ফ্যাক্টর অফ দ্য মাস অলসো। ওকে, দিস টাইম ইজ আ ফ্যাক্টর অফ দ্য মাস অলসো। সো এনিওয়ে, লেটস, আমাদের একদমই উদ্দেশ্য নয় যে এই অঙ্কগুলোর মধ্যে যাওয়া। তাহলে আমরা যেটা করতে পারছি যে আমরা দুটো ডিফারেন্ট প্রোটিন বা দুটো ডিফারেন্ট স্মল মলিকিউল, এবং যত স্মলার দ্য মলিকিউল তত কিন্তু আরো অ্যাকিউরেটলি মাসটা ধরা যায়। হয়তো প্রোটিনের ক্ষেত্রে 5-10 ডাল্টন এদিক ওদিক হতে পারে, 5-10 ডাল্টন, মাইন্ডিং সেটা কিছুই না। স্মল মলিকিউলের ক্ষেত্রে এক্সাক্ট মাস পাবে 891.26 ডাল্টন, তো মানে ওটা 891.26 ডাল্টনই পাবে। তাহলে আমি অত্যন্ত অ্যাকিউরেট ভাবে একটা প্রোটিনের মাস ধরতে পারছি। এবার দেখো এইটার ওপরও ধরো সে +1 চার্জ আছে, এইগুলোর ওপরও +1 চার্জ আছে, তাহলে এইটা ফ্লাই করতে যা সময় লেগেছে এইটা ফ্লাই করতে একটু বেশি সময় লাগছে, যার জন্য এই পিকটা কিন্তু আমি পরে পাচ্ছি। সো ইউজুয়ালি প্রোটিনের ক্ষেত্রে আমরা সবসময় টাইম অফ ফ্লাইট বা টপ কে ডিটেক্টর হিসেবে ইউজ করি, আর মলডি কে আমরা আয়নাইজেশন সোর্স হিসেবে ইউজ করি। দ্যাটস ওয়াই ইন আ কম্বাইন্ড ম্যানার ইট ইজ কল্ড মলডি টপ, ঠিক আছে।
তাহলে এই মলডিটপের সাহায্যে আমি প্রোটিনের পিওরিটিটা অসম্ভব ভালোভাবে চেক করতে পারছি যে কোনো ইমপিওরিটি আছে কিনা, এবং তারপর আমি যে জিনিসটা করতে পারছি ওটার যে এক্সাক্ট মাসটা, সে মাসটাকেও কিন্তু খুব অ্যাকিউরেটলি ধরতে পারছি। এই জিনিসটাকে বলে গিয়ে হচ্ছে নেটিভ মাস স্পেকট্রোমেট্রি। নেটিভ মাস স্পেকট্রোমেট্রি কেন? আমি প্রোটিনটাকে কোনোভাবে ডাইজেস্ট করিনি, আমি কিন্তু আমার যদি প্রোটিনের সিকোয়েন্সটা ডিটারমাইন করার থাকে তাহলে কিন্তু এই টেকনিকটা কাজ করবে না। সেক্ষেত্রে আমাকে প্রোটিনটাকে ফ্র্যাগমেন্ট করতে হবে, and that fragmentation is carried out by digestion. সেই ফ্র্যাগমেন্টেশনটা কিন্তু ডাইজেশনের সাহায্যে আমি করতে পারবো। এইটা জাস্ট আমি একটা তোমাদের পেপটাইড সিকোয়েন্সিং রিপোর্ট দেখাতে চাইছি। হ্যাঁ, এগুলো কিভাবে হয় আমরা ডিটেলসে পড়বো, কোনো ব্যাপার নয়। আমাদের তিনটে, তাহলে এইটুকু বোঝা গেল যে মাস বাই চার্জ রেশিওর ওপর আমি বেস করে আমি ডিফারেন্ট যে প্রোটিনস আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি, ডিফারেন্ট যে অ্যামিনো অ্যাসিডস আছে সেগুলোকেও আইডেন্টিফাই করতে পারি। কারণ গ্লাইসিনের যা মাস আছে অ্যালানিনের মাস সেম নয়, সেরিনের মাস আলাদা, থ্রিওনিনের মাস আলাদা, ভ্যালিনের মাস আলাদা। তাহলে আমার যদি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে আমি একটা একটা অ্যামিনো অ্যাসিডকে আলাদা আলাদা করে ডিটারমাইন করতে পারি যে কোনটার কত মাস। এটা ক্লিয়ার হলো তো? কারোর ডাউট থাকলে বলো। স্যার আগের স্লাইডে একটা প্রশ্ন ছিল। এই স্লাইডে আগেরটাতে, হ্যাঁ এটাতে, হ্যাঁ বল। এটাতে যেটা মানে সব থেকে বেশি মাস সেটাকে নিচে থাকছে এরকম না, ওগুলো না, না, না। ইমপিউরিটিস যেগুলো না, না, না। আদার্স যে পিক করে শো এই করছে। যেটার মাস সব থেকে মাস তো তোমার এই অ্যাক্সিসে দেয়াই আছে। হ্যাঁ, দিস ইজ এম বাই জেড আমরা বলছি, তো ফর ইউনিট চার্জ মাসটা কত সেটা তো এই অ্যাক্সিসে দেয়াই আছে। তার এটা হচ্ছে পিক ইন্টেন্সিটি, মানে সব থেকে বেশি যে পিকটা সেটাকে যদি আমরা 100% ধরে নিই তাহলে বাকি এইগুলো হচ্ছে ছোটখাটো ইমপিউরিটি বা ডিগ্রেডেশন প্রোডাক্ট। বোঝা যাচ্ছে? মাসটা তো তোমার এখানে এক্স অ্যাক্সিসে আছে, তাই না? 15,600 হ্যাঁ হ্যাঁ ডাল্টন, হ্যাঁ হ্যাঁ 15,800, 16,000 ইয়ে। আর এইটাই হচ্ছে ইন্টেন্সিটি। মানে আমি তোমাকে একটা কথা বললাম যে 99.9% পিওর বা 99% পিওর লাগবে আমার, তা এই পিকটা যদি 100 হয় আর এইটা ধরো, এই পিকটা ধরো 1 এরও কম, তাহলে ইটস ওকে, আই ক্যান ডু উইথ দিস। ঠিক আছে, মানে আমার প্রোটিনটা 99% এর বেশি পিওর। কিন্তু যদি দেখা যায় একাধিক ইমপিউরিটি আছে এবং অনেকগুলো পিক এত উঁচু, দেন আই ক্যানট ডু উইথ দিস। তার মানে প্রচুর ইমপিউরিটি আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। X axis is for the mass, m by z ratio মানে হচ্ছে মাস পার ইউনিট চার্জ বেসিক্যালি। ওকে, আর y axis হচ্ছে ইন্টেন্সিটি, মানে তোমার যে প্রোটিনটা সেটা যদি 100% হয় বা যে ম্যাক্সিমাম যে পিকটা সেটা যদি 100% হয়, কম্পারেটিভলি ইমপিউরিটি গুলো কতগুলো আছে এবং কত পার্সেন্ট আছে। কারোর কোনো ডাউট থাকলে বলো, আজকে আমরা এখানে এন্ড করব। 100 মানে 1 মিনিটের কম সময় আছে, কারোর কোনো ডাউট থাকলে বলো। নেক্সট ক্লাসে আমরা এডম্যান ডিগ্রেডেশন এবং পেপটাইড মাস সিকোয়েন্সিং এবং ডিনোভো পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং এবং ডিনোভো সিকোয়েন্সিং করব। বাট আজকের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে যে এই টেকনিকের ক্ষেত্রে নট অনলি প্রোটিন, আমরা ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডসকেও কিন্তু চেক করতে পারি। কারণ অ্যালানিনের একটা মাস, গ্লাইসিনের একটা মাস, সেরিনের একটা মাস। হ্যাঁ বলো। তাহলে স্যার স্মল ডি দিয়ে তাহলে আয়নাইজেশন করছি, আর হ্যাঁ টাইম অফ ফ্লাইট দিয়ে স্যার আয়ন গুলো মেজার করছি, হ্যাঁ, ওটা হচ্ছে ডিটেক্ট করছি। অ্যানালাইজার।